সমকালীন শিক্ষা চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব। ফ্রান্সের ইতিহাসে 2রা জুন 1793 থেকে 27শে জুলাই 1794 খ্রিস্টাব্দ এই 13 মাস এক অতি গুরুত্বপূর্ণ ঘটনা ও ভয়াবহ অধ্যায় হিসেবে পরিচিত। এই সময়কালে ফ্রান্সে যে ধরনের হিংসাত্মক ও অরাজক পরিস্থিতি তৈরি হয় তা সন্ত্রাসের শাসন নামে পরিচিত। 20 জুন টেনিস কোর্টের শপথের পর 1789 থেকে 1791 খ্রিস্টাব্দ এই 2 বছরের চেষ্টায় সংবিধান সভা ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা করে। এই সংবিধান 1791 খ্রিস্টাব্দের সংবিধান নামে পরিচিত। এই সংবিধানে রাজার সর্বোচ্চ ক্ষমতা স্বীকৃত হলেও তার প্রকৃত ক্ষমতা অনেকটাই কেড়ে নেওয়া হয়। আইনসভায় ছিল প্রকৃত ক্ষমতার অধিকারী। সংবিধান সভার কার্যকালে বিপ্লবী নেতা মিরাবো রাজা ষোড়শলুইয়ের সঙ্গে মোটামুটি সম্প্রীতি গড়ে তোলেন এবং বিপ্লবীর সঙ্গে রাজার একটা সমঝোতাও গড়ে ওঠে। কিন্তু মিরাবোর হঠাৎ মৃত্যু হলে রাজা বিচলিত হন। এদিকে ফ্রান্সের বিপ্লব নিয়ে ইউরোপের রাজারাও গভীর চিন্তায় ছিলেন, কারণ ফরাসি বিপ্লবের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইউরোপের অন্যান্য দেশেও যদি বিপ্লব সংগঠিত হয় তাহলে তাদেরও সিংহাসন হারাতে হবে। তারা ফ্রান্স আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিলেন। রাজা ষোড়শলুইও বিদেশি সাহায্য নিয়ে পুনরায় ফ্রান্সে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। এই উদ্দেশ্যে তিনি সপরিবারে অতি গোপনে ছদ্মবেশে অস্ট্রিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। অস্ট্রিয়ার সম্রাট লিওপোল্ড ছিলেন তার শালক, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ধরা পড়ে যান। সেই সময় ফ্রান্সের বিভিন্ন উগ্রপন্থী দল রাজতন্ত্রের উচ্ছেদের দাবি করতে থাকেন। ইতিমধ্যে প্রাশিয়ার সেনাবাহিনীর প্রধান ব্রানসুইক ঘোষণা করে যে ফরাসি রাজপরিবারের কোনো ক্ষতি হলে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন। এই ঘোষণা ফরাসি জাতির আত্মমর্যাদায় আঘাত করে। তারা মনে করে যে বিদেশি শত্রুদের সঙ্গে রাজপরিবারের যোগাযোগ আছে। এর ফলে জ্যাকোবিন দলের নেতৃত্বে উত্তেজিত জনতা রাজপ্রাসাদ আক্রমণ করে শেষ পর্যন্ত রাজাকে ক্ষমতাচ্যুত করে টেম্পেল দুর্গে বন্দি করে রাখা হয়। এর ফলে রাজতন্ত্র ভেঙে পড়ে এবং রাজার অভাবে 1791 খ্রিস্টাব্দের সংবিধান বাতিল হয়ে যায়। এই ঘটনাকে ঐতিহাসিক লেফেভর দ্বিতীয় ফরাসি বিপ্লব বলে উল্লেখ করেছেন। রাজার ক্ষমতাচ্যুতির ফলে 1791 খ্রিস্টাব্দের সংবিধান বাতিল হয়ে যায়। দ্বিতীয় ফরাসি বিপ্লবের ফলে 25 বছর বয়স্ক পুরুষ মাত্রই ভোটাধিকার লাভ করে এবং গণভোটের মাধ্যমে যে নতুন আইনসভা গঠিত হয় তার নাম হয় জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন। 1792 খ্রিস্টাব্দে এই সভার প্রথম অধিবেশন বসে। এই সভা প্রথমেই রাজতন্ত্রের উচ্ছেদ করে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করে এবং বিচারের প্রহসনের মাধ্যমে রাজা ষোড়শলুইকে হত্যা করে। ষোড়শলুইয়ের মৃত্যুদণ্ডের ফলে ফ্রান্সের অভ্যন্তরে এবং বাইরে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। ইউরোপের রাজারা আতঙ্কিত হয়ে পড়ে। তারা বিপ্লবী ফ্রান্সের বিরুদ্ধে একটি শক্তিজোট গঠন করে। ইউরোপের বিভিন্ন রণাঙ্গনে ফরাসি বাহিনী পরাজিত হতে থাকে। শত্রুবাহিনী তখন ফ্রান্সকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। এর ফলে নবগঠিত ফরাসি প্রজাতন্ত্র ও জাতির নিরাপত্তা বিঘ্নিত হয়। ফ্রান্সের অভ্যন্তরে তখন চলছে অরাজকতা ও প্রতিবিপ্লবী আন্দোলন। জনসাধারণের একটা বড় অংশই তখন প্রকাশ্যে প্রজাতন্ত্রী সরকারের বিরোধিতা করতে থাকে। সরকারি আইনের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করে এবং কর প্রদানে ও সেনাদলে যোগদান করতে অস্বীকার করে। রাজতন্ত্রের সমর্থকরা বিভিন্ন স্থানে বিপ্লবী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ফ্রান্সের 83টি প্রদেশের মধ্যে 60টি প্রদেশেই বিদ্রোহ শুরু হয়। জাতীয় জীবনের এই সংকটময় পরিস্থিতিতে দেশ ও জাতির স্বার্থে বিপ্লবী নেতৃবৃন্দ ফ্রান্সে এক বিশেষ ধরনের শাসন ব্যবস্থা চালু করেন। তারা উপলব্ধি করেন যে প্রজাতন্ত্রকে বাঁচাতে হলে সবার আগে প্রয়োজন জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং দেশে শান্তি শৃঙ্খলা স্থাপন, এবং এটি সম্ভব একমাত্র ভীতি প্রদর্শন ও সন্ত্রাসের মাধ্যমে। ন্যাশনাল কনভেনশন সিদ্ধান্ত নেয় যে জরুরি পরিস্থিতিতে ফ্রান্সের সরকার হবে বিপ্লবী এবং যতদিন না দেশে শান্তি ফিরে আসছে ততদিন এই ব্যবস্থা চলতেই থাকবে। ফ্রান্সে বিপ্লবী নেতৃবৃন্দ প্রবর্তিত এই শাসন ব্যবস্থা সন্ত্রাসের শাসন নামে পরিচিত। সন্ত্রাসের রাজত্বের প্রাতিষ্ঠানিক ভিত্তি ছিল 3টি: জ্যাকোবিন ক্লাব, কমিউন এবং কনভেনশনের বিভিন্ন কমিটি। জ্যাকোবিন ক্লাব ছিল সন্ত্রাসের প্রাণকেন্দ্র। বিপ্লবের প্রাককালে সারা দেশ জুড়ে 1000-এরও বেশি এর শাখা ছিল। এগুলির কাজ ছিল জনমত গঠন, আইনসভার উপর চাপ সৃষ্টি করা এবং প্রতিবিপ্লবীদের দমন করা। এই ক্লাবই ছিল সেই সময় ফ্রান্সের একমাত্র সক্রিয় রাজনৈতিক প্রতিষ্ঠান।
প্যারিস এবং বিভিন্ন শহর ও গ্রামে প্রচুর কমিউন বা পৌর প্রতিষ্ঠানও গড়ে ওঠে। এগুলি বিভিন্ন প্রশাসনিক ও সরকারি কাজকর্ম করত এবং নানাভাবে আইনসভার ওপর চাপ সৃষ্টি করত। জাতীয় মহাসভার বিভিন্ন কমিটিও এ সম্পর্কে গুরুত্বপূর্ণ ছিল। জাতীয় মহাসভার হাতে চূড়ান্ত ক্ষমতা থাকলেও এই সভা কয়েকটি কমিটির হাতে সব ক্ষমতা তুলে দেয়। এই শাসন ব্যবস্থায় প্রধান সংগঠন ছিল গণনিরাপত্তা সমিতি। এই কমিটির হাতেই সকল প্রশাসনিক ক্ষমতা ছিল। এই কমিটি শাসন পরিচালনা, নীতি নির্ধারণ এবং দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার সকল দায়িত্ব পালন করত। কনভেনশন বিনা প্রশ্নে এই কমিটির সব সিদ্ধান্ত মেনে নিত। রোবসপিয়ার ছিলেন এই কমিটির সর্বেসর্বা। সাধারণ নিরাপত্তা সমিতি নামক কমিটির হাতে সারা দেশের শান্তি শৃঙ্খলা, পুলিশ বিভাগ প্রভৃতির দায়িত্ব ছিল। এই কমিটিকে সাহায্য করার জন্য এক বিশাল সেনাবাহিনীও গঠন করা হয়। এই কমিটির অধীনে ছিল অসংখ্য বিপ্লবী কমিউন ও সমিতি, যারা সন্দেহভাজন ব্যক্তির তালিকা তৈরি করত। সন্দেহের আইন নামক এক আইন অনুসারে বিপ্লব বিরোধী সন্দেহে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যেত এবং বিপ্লবী আদালতে তার বিচার করা হতো। সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য সমগ্র ফ্রান্সে 50,000 বিপ্লবী কমিটিও গঠিত হয়। বিপ্লবী বিচারালয় নামক আদালতে এইসব অভিযুক্তের বিচার হতো এবং এই আদালতের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। এই আদালত সন্দেহভাজন ব্যক্তিদের অপরাধ যাচাই না করেই তাদের মৃত্যুদণ্ড দিত। অপরাধী ব্যক্তিদের প্রকাশ্য রাজপথ দিয়ে বিপ্লবের বদ্ধভূমিতে আনা হতো এবং গিলোটিন নামক যন্ত্রের সাহায্যে তাদের শিরচ্ছেদ করা হতো। আসলে গিলোটিন হলো শিরচ্ছেদ করার একটি যন্ত্র। এর আবিষ্কারক ছিলেন ফরাসি চিকিৎসক জোসেফ ইগনেস গিলোটিন। এটি এক প্রকার ধারালো ও ভারী ধাতব পাত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীকে নিচে রাখা হতো, তারপর গিলোটিন ফেলা হতো, ফলে অল্প সময়ে কম বেদনায় শরীর থেকে মাথা আলাদা হয়ে যেত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীর মৃত্যুকে দ্রুত, মানবিক ও কম কষ্টদায়ক করার জন্য এই যন্ত্রের উদ্ভব ঘটেছিল। ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বকালে এর ব্যাপক প্রয়োগ হয়। তবে ফ্রান্সে গিলোটিনের শেষ প্রয়োগ দেখা যায় 1977 সালে। ফ্রান্সে জিরোন্ডিন ও জ্যাকোবিন দল একসাথে সন্ত্রাসের সূচনা করলেও খুব শীঘ্রই তাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয় এবং জ্যাকোবিন দল নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। জ্যাকোবিন দলের 3 জন উল্লেখযোগ্য নেতা ছিলেন। এরা হলেন হিবার্ট, দাঁতো ও রোবসপিয়র। এইসব নেতাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন রোবসপিয়র। তিনিই ছিলেন সন্ত্রাসী শাসনের মূল পরিচালক এবং কেন্দ্রীয় চরিত্র। নেতাদের মধ্যে তিনিই ছিলেন সবথেকে আদর্শবাদী, সৎ, নিষ্ঠুর ও উল্লেখযোগ্য। হিবার্ট, দাঁতো এবং জ্যাকোবিন দলের অন্যান্য নেতাদের হত্যার পর 1794 খ্রিস্টাব্দের এপ্রিল থেকে রোবসপিয়ারই সর্বসর্বা হয়ে ওঠেন। তবে এখানে মনে রাখা দরকার যে সূচনার দিকে সন্ত্রাস কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেনি। নেতৃত্ব প্রয়োজন ছাড়া বল প্রয়োগ করতো না। তাদের ইচ্ছা ছিল মানুষের মধ্যে দেশপ্রেম এবং আনুগত্য সঞ্চার করা। তবে এতে ঠিকঠাক ফল লাভ না হওয়ায় নেতৃবৃন্দ সন্ত্রাসের পথ ধরতে বাধ্য হন। ফরাসি বিপ্লবের ইতিহাসে এই 13 মাসের সন্ত্রাসের শাসনকাল এক রক্তাক্ত অধ্যায় হিসেবে পরিচিত। বিপ্লবের নামে প্রায় 50,000 নরনারীকে গিলোটিনে হত্যা করা হয়। সন্দেহের আইনে গ্রেপ্তার করা হয় প্রায় 3 লক্ষ মানুষকে। বহু মানুষ নিখোঁজ হয়ে যায়, যাদের আর সন্ধান পাওয়া যায়নি। এছাড়া বহু মানুষকে নদীর জলে ডুবিয়ে হত্যা করা হয়। এই সময় যারা প্রাণ দেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রানী মারি আতোয়ানেত, জিরোন্ডিন দলের পরামর্শদাত্রী মাদাম রোলা, বার্নাভ, বৈজ্ঞানিক বেইলি, জিরোন্ডিন দলের বেশ কিছু নেতৃবৃন্দ ও বহু বিশিষ্ট ফরাসি সন্তান। বিপ্লবী নেতা ও জ্যাকোবিন দলের সদস্য হিবার্ট ও দাঁতো অবিরাম রক্তপাতের বিরুদ্ধে মতামত জানালে 1794 খ্রিস্টাব্দে রোবসপিয়ারের নির্দেশে তাদেরকেও হত্যা করা হয়। সব প্রতিদ্বন্দ্বীকে একে একে সরিয়ে রোবসপিয়ার সর্বেসর্বা হয়ে ওঠেন। 1794 খ্রিস্টাব্দে তার একক নেতৃত্বে সন্ত্রাস চলতে থাকে। বলা হয় এই পর্বে ক্ষেতের ফসলের মতো মানুষের শিরচ্ছেদ করা হয়। কেবলমাত্র সন্দেহের আইনেই 4525 জনকে বন্দী করা হয়। ঠিক কত মানুষ নিহত হয় তা বলা খুব কঠিন। এই পর্ব ঘটনা লাল সন্ত্রাস নামে পরিচিত। প্রকৃতপক্ষে এই সময় সন্ত্রাসের প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল। ক্ষমতায় টিকে থাকার জন্যই রোবসপিয়র সন্ত্রাসকে অব্যাহত রেখেছিলেন এবং আরও কঠোরতর করেন। জ্যাকোবিন, জিরোন্ডিন ও মধ্যপন্থী দলের আতঙ্কিত সদস্যরা শেষ পর্যন্ত মিলিত হয়ে রোবসপিয়র ও তার অনুগামীদের বন্দী করে। পরদিন রোবসপিয়র ও তার 24 জন অনুগামীকে গিলোটিনে হত্যা করা হয়।
নতুন বিপ্লবী বর্ষপঞ্জি অনুসারে 9 থার্মিডোর রোবোস্পিয়ারের ক্ষমতাচ্যুত হন। থার্মিডোর মাসে এই ঘটনা ঘটেছিল বলে একে থার্মিডোরীয় প্রতিক্রিয়াও বলা হয়ে থাকে। রোবোস্পিয়ারের মৃত্যুতে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে। নানা ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও এই সময় ফ্রান্সে নানা সাফল্যও আছে। এই শাসন পর্বের মূল কৃতিত্ব হল গৃহযুদ্ধ, অরাজকতা, প্রতিবিপ্লবী কার্যকলাপ এবং বিদেশি শক্তিজোটের আক্রমণ হাত থেকে ফ্রান্সকে ও বিপ্লবকে রক্ষা করা। এই আমলে বেশ কিছু সংস্কারও প্রবর্তিত হয়, যেমন গির্জাগুলি বন্ধ করে দিয়ে খ্রিস্ট ধর্মের অনুষ্ঠান সীমিত করা হয় এবং যুক্তির পূজা শুরু হয়। প্রচলিত খ্রিস্টান বর্ষপঞ্জি বাতিল করে নতুন প্রজাতান্ত্রিক বর্ষপঞ্জিও প্রবর্তন করা হয়। মজুতদারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সর্বোচ্চ মূল্য বা ল অফ ম্যাক্সিমাম এবং মজুরির সর্বনিম্ন হার বা ল অফ মিনিমাম নির্ধারণ করা হয়। নতুন মাপ, ওজন, দশমিক মুদ্রা এবং রুটির জন্য রেশন কার্ডের প্রবর্তনও করা হয়। অবৈতনিক, ধর্মনিরপেক্ষ ও সর্বজনীন প্রাথমিক শিক্ষাও চালু করা হয়। অভিজাতদের জমি বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে তা বন্টন করা হয়। এমনকি ফরাসি উপনিবেশগুলিতে দাসপ্রথার উচ্ছেদেরও নানা উদ্যোগ নেওয়া হয়। রুশোর গণসার্বভৌমত্বের নীতির ওপর ভিত্তি করে 1793 খ্রিস্টাব্দে একটি প্রজাতান্ত্রিক সংবিধানও রচিত হয়, যদিও তা কার্যকর করার সুযোগ পাওয়া যায়নি। এছাড়াও নতুন ও আধুনিক বিভিন্ন অস্ত্র কারখানা তৈরি করা হয়, ফলে অনেক বেকারের চাকরি জোটে। সন্ত্রাসের শাসনের পক্ষে ও বিপক্ষে পণ্ডিতরা নানা যুক্তি অবতারণা করেছেন। ঐতিহাসিক টেইন বলেন যে সন্ত্রাসের রাজত্ব ছিল ক্ষমতালোভী, সুবিধাভোগী এক শ্রেণীর মানুষের প্রচেষ্টা। এই সময় ব্যক্তি স্বাধীনতা এবং জীবন ও সম্পত্তির নিরাপত্তা বলে কিছুই ছিল না। কেবল সন্দেহের বশে হাজার হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়। এক শ্রেণীর উচ্ছৃঙ্খল জনতা নিজেদের হাতে আইন তুলে নেয়। রোবোস্পিয়ার গির্জার উপাসনা বন্ধ করে দিয়ে গির্জাকে যুক্তির মন্দিরে পরিণত করেন এবং গির্জায় যুক্তির দেবীর উপাসনা শুরু হয়। এর ফলে বহু মানুষের ধর্মবিশ্বাসে আঘাত লাগে। অনেকে বলেন যে সন্ত্রাসের ফলে বিপ্লব রক্ষা পায় এবং বৈদেশিক আক্রমণ থেকে ফ্রান্স রক্ষা পায়। এর উত্তরে লুই ব্ল্যা বলেন যে সন্ত্রাস ফ্রান্সকে বাঁচায়নি, সন্ত্রাস বিপ্লবকে পঙ্গু করে দেয়। তবে সন্ত্রাসের রাজত্বের সপক্ষেও কিছু বলা যায়। এটি ছিল আপৎকালীন স্বৈরতন্ত্র। বিদেশি আক্রমণ ও অভ্যন্তরীণ বিদ্রোহের ফলে নবগঠিত ফরাসি প্রজাতন্ত্র এক প্রবল সংকটের মুখে পড়ে। এই সন্ত্রাসের শাসনই অরাজক ও বিদ্রোহের অবসান ঘটিয়ে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে এবং বিদেশি আক্রমণকারীদের পর্যদস্ত করে। তাই ঐতিহাসিক টেলর বলেন সন্ত্রাস বিপ্লবকে রক্ষা করেছিল এবং হেজ বলেন যে সন্ত্রাস তার উদ্দেশ্য সাধনে সফল হয়, ফ্রান্সে বিপ্লব রক্ষা পায় এবং ইউরোপে ফ্রান্স টিকে থাকে। ইউরোপের ইতিহাসের ওপর এরকমই কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও।